Hello viewers, Assalamu alaikum. This is Ishraf. Welcome to my show, Let's Sleep Football. আজকে চ্যাম্পিয়ন্স লিগ 2025-26 নিয়ে কথা বলবো। এটা এই বিষয়ে আজকে সেকেন্ড এপিসোড। গতকাল একটা এপিসোড করেছি যেটাতে ইংলিশ প্রিমিয়ার লিগে 6টা দলের সমস্যার সম্ভাবনা নিয়ে কথা বলেছি। আজ বাকিদের নিয়ে কথা বলবো। এবারের প্রথমে যদি ডার্ক হর্সদের কথাই আগে শুরু করি। ডার্ক হর্স হিসাবে গতকাল ইংলিশ লিগ ক্লাবগুলোর মধ্যে চেলসিকে রেখেছি। এর বাইরে ডার্ক হর্স হিসাবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা দেখছি নাপোলিকে দেখছি আমি। নাপোলি এবার টিমটা ভালো গড়েছে তারা। কেভিন ডি ব্রুইনাকে এনেছে, ম্যাকটমিনে তো আসেনি। লুকাকু ইনজিওর্ড হয়ে গেছেন, বাট তার রিপ্লেসমেন্ট হিসাবে হইলুন্ডকে তারা এনেছে এবং তিনি প্রথম ম্যাচেই গোল করেছেন। তো ওভারঅল এবং এখন পর্যন্ত লিগে তারা পারফেক্ট স্টার্ট করেছে, 4টাতেই জিতেছে। আমি প্রথম ম্যাচে যদিও তারা ম্যানচেস্টার সিটির কাছে হেরে গেছে, তারপরও যেহেতু 24টা দলই নকআউট স্টেজে যাবে, সম্ভাবনা আছে তাদের নকআউট স্টেজে যাওয়ার। এবং ডার্ক হর্স হওয়ার জন্য যা যা দরকার আসলে সবই নেপোলির মধ্যে আছে। তাদেরকে কেউ ফেভারিট হিসাবে সেরকম বিবেচনা করছে না। সেক্ষেত্রে নাপোলির সম্ভাবনা আছে এবার অনেক দূর যাওয়ার। হয়তো চ্যাম্পিয়ন হবে না, বাট সেমিফাইনাল পর্যন্ত তারা যেতেই পারে এবং যাওয়ার পথে ফেভারিট যে কোনো টিমকে ধরাশায়ী করতেই পারে, সেই ক্যাপাবিলিটি তাদের আছে। আর বরুসিয়া ডর্টমুন্ড তারা চ্যাম্পিয়ন্স লিগে প্রতিবারই ভালোই করে আসলে। তাদেরকে কখনোই আসলে ডার্ক হর্স হিসাবেই সবসময় থাকে। আর গত সিজনের আগের সিজনেই তো তারা ফাইনাল খেললো। আবার গত সিজনে বুন্দেসলিগায় শেষের দিকে তারা কিন্তু বেশ বড়সড় একটা রিসার্জেন্স হয়েছে তাদের, নিকো কোভাচ কোচ হয়ে আসার পর। আমার মনে হয় 9টা ম্যাচের মধ্যে তারা 8টাই জিতেছে এবং অনেক পিছন থেকে এসে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশন তারা টপ 4-এ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে। এই দুইটা দলকে আমি এবং চেলসি, ডর্টমুন্ড এবং নাপোলি ডার্ক হর্স হিসাবে এরাই থাকবে। আবার প্রত্যেকবার চ্যাম্পিয়ন্স লিগে 2-1টা জায়ান্ট কিলার টিম থাকে। এদের মধ্যে নরওয়ের বডো গ্লিম্ট ক্লাব একটা, তারা অঘটন ঘটালে অবাক হওয়ার কিছু নেই অবশ্য। গত সিজনেই তারা রমাকে ইউরোপা ও কনফারেন্স লিগে 5-1 গোলে হারিয়েছিল হোসে মরিনোর রমাকে। তো সম্ভব গত সিজনের আগের সিজন, ইনফ্যাক্ট ভুল বলেছি। এবং তারা কিন্তু খুব বেশি না, 7-8 বছর আগে তারা নরওয়ের ফার্স্ট ডিভিশনে প্রমোশন পেয়ে এসেছে এবং এরপর থেকেই কিন্তু তারা তাদের লিগেও তাদের পারফরমেন্স চমৎকার এবং ইউরোপিয়ান কম্পিটিশনগুলোতে রেগুলারলি তারা বেশ ভালো করে আসছে। গতবার ইউরোপা লিগে তারা সেমিফাইনাল খেলেছে, টটেনহামের কাছে হেরেছিল। তো বডো গ্লিম্ট তাদের এরকম টুকটাক অঘটন ঘটানোর নজির অলরেডি তৈরি হয়ে গেছে। আর আরেকটা ক্লাব বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট গিলয়, তারা 2020-এ সম্ভবত, আমি যতদূর মনে করতে পারি 2020-তে সম্ভবত তারা প্রমোশন পেয়ে এসেছে, তাদের বেলজিয়ান প্রো লিগ যেটা টপ টায়ার। এবং আসার পর থেকেই তারা টানা সেকেন্ড থার্ডে অল্পের জন্য মানে শিরোপাটা লিগ শিরোপা নিতে পারেনি। লাস্ট সিজন ইভেন্চুয়ালি তারা শেষ পর্যন্ত লিগটা জিতেছে। রিসার্জেন্সের মাত্র বড়সড় একটা আপরাইজ বলতে হবে আর কি। মাত্র 5 বছরে প্রমোশন পাওয়ার পরই তারা বেশ চমক দেখাচ্ছে। এবার ফেভারিটদের তালিকায় আসা যাক। এবার চ্যাম্পিয়ন্স লিগে আমার ফেভারিট, আপনার ফেভারিট, সবার ফেভারিট 2টা দল। একটা দলকে রাখা যাচ্ছে না, পিএসজি। গতবার তো তারা জিতলো, আর গতবার আরেকটা দল কেন জিতলো না সেটা নিয়ে সমান আলাপই হয়েছে, সেটা হলো গিয়ে বার্সেলোনা। দুটো ক্লাবই যে
ফ্লুইড ফুটবল উপহার দিয়েছে তাদেরকে। আসলে এবার সঙ্গত কারণেই তারাই ফেভারিট হিসাবে আছে। এবং দুইটা দলই তাদের কোর টিমকে মোটামুটি তারা ধরে রেখেছে। বিশেষ করে পিএসজি তো পুরোপুরি তাদের পুরো দলটাকেই রেখেছে। এবং তারা একটা ডিফেন্ডার যোগ করেছে। ফরওয়ার্ড লাইনে তেমন একটা চেঞ্জ নাই। এবং এবার ব্যালন ডিওরে পিএসজির যেই আধিপত্য দেখেছেন আপনারা, তো পিএসজির সেই টিমটাই তারা রিটেইন করে সেম সাকসেস পাওয়ার ব্যাপারে আমার মনে হয় বেশ এগিয়েই থাকবে। আর পিএসজির সবচেয়ে বড় সুবিধা যেটা, তাদের আসলে ডোমেস্টিক্যালি তারা কোনো রকম কোনো কম্পিটিশন তেমন ফেস করে না। যদিও এবার এখন পর্যন্ত লিগ আতে তারা সেকেন্ড পজিশনে রয়েছে, জাস্ট গোল ডিফারেন্সে ওর সম্ভবত গোল স্কোর্ড তাদের দুই একটা কম আছে মনে করছে। এটা মাত্র পাঁচটা ম্যাচ উইক শেষ হয়েছে। এটা তাদের জন্য আসলে কোনো বিষয় না। পিএসজি বাই নভেম্বর তারা বড়সড় লিডেই থাকবে। এবং প্রতি বছর যা হয় লিগ আতে তারা ডিসেম্বরের মধ্যেই লিগ নিশ্চিত হয়ে যাবে তাদের। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আসলে তাদের ফাইট করার মতো কিছু নেই। এটাই তাদের সবচেয়ে বড় সুবিধা। এতদিন ফার্মার্স লিগ করে সবাই পিএসজিকে অনেক আমরাও অনেক উপহাস করেছি। কিন্তু এই পিএসজি এই ফার্মার্স লিগের সুবিধার কারণেই তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট, এবং গতবার তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এই লিগের ইন্টেন্সিটি কম থাকার কারণে, কম্পিটিটিভ ইন্টেন্সিটি কম থাকার কারণে তারা তাদের প্লেয়ারদের রেস্ট দিতে পারে এবং রোটেট করে খেলাতে পারে। আপনি যখন লিগে 22 পয়েন্ট এগিয়ে থাকবেন, তখন আপনি আপনার সেকেন্ড টিমকে আপনি খেলিয়ে দিতে পারেন, বা আপনি রেগুলার প্লেয়ারদেরই রেগুলার খেলাচ্ছেন। ফার্স্ট 30 মিনিটের মধ্যে 4-0 গোলে এগিয়ে যাচ্ছেন। আপনি তখন আপনার কি প্লেয়ারদের আপনি বসিয়ে ফ্রিজ প্লেয়ারদের ট্রাই করতে পারেন। এটাই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সবচেয়ে বড় সুবিধা। তারা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটা ম্যাচে তাদের প্লেয়ারদের ফ্রেশ অবস্থায় পায়। বার্সেলোনা ওদের পিএসজিটা একটু বেশি কম্পিটিশন ফেস করতে হয়। ওটা টু হর্স রেস, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তারা দুইটাই আসলে এই মুহূর্তে তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো তেমন ক্লাব নেই লা লিগায়, নট ইভেন অ্যাথলেটিকো মাদ্রিদ। তো বার্সা এই রিয়াল মাদ্রিদের সাথে তাদের মূল ফাইটটা হয়। সো সামান্য ইন্টেন্সিটি আছে, কম্পিটিটিভ ইন্টেন্সিটি আছে, বাট স্টিল তারা চ্যাম্পিয়ন্স লিগের জন্য এই কোনো মানে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ডিফিকাল্ট কোনো কাজ নয় তাদের জন্য। বার্সার যে সমস্যা সেটা হচ্ছে তাদের ডিফেন্স, এবং গতবার সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে যা হারলো তারা, সেটা তাদের ডিফেন্সের কারণেই। আপনি 3-2 গোলে এগিয়ে আছেন, ইনজুরি টাইম চলছে, সে সময় তাদের ডিফেন্ডাররা মিড লাইন ক্রস করে অপোনেন্টের হাফে পুরো ডিফেন্স বসে আছে। এটা আসলে এক্সপেক্টেড না। তো বার্সা, হ্যান্সি ফ্লিক তার স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন কিনা জানি না। সেই স্ট্র্যাটেজির উনি কম্প্রোমাইজিং না, ওনার স্ট্র্যাটেজির ব্যাপারে যতটুকু বোঝা যায় উনি ওনার স্টাইলেই খেলাবেন। সেক্ষেত্রে তারা একটু সমস্যায় পড়তে পারে, কিন্তু তাদের ফরওয়ার্ড লাইন আছে। গতবারের ফরওয়ার্ড লাইন যেটা, সেটাই তারা রিটেন করেছে। লেভানডস্কি এখনো পুরো ফিট হননি, বাট তারা রাশফোর্ডকে নিয়ে এসেছে, এবং রাশফোর্ড অলরেডি নিজেকে প্রমাণ করে ফেলেছেন। যতটুকু সুযোগ পেয়েছেন কাজে লাগাচ্ছেন। ফেরান টরেস আছেন, দানি অলমো আছেন, আর লামিন ইয়ামালের কথা আসলে না বললেই নয়। লামিন ইয়ামাল নেক্সট সিজনে ব্যালন ডিওরের সবচেয়ে বড় দাবিদার। সবাই অলরেডি প্রি সিজন ফেভারিট হিসাবে লামিন ইয়ামালের নাম বলছেন। আমারও সেটাই মনে হচ্ছে। সে যদি ফিট থাকে, আমার মনে হয়
সে কিছু জিততে বাকি রাখবে না। রাফিনহা তো আছেনই, তো ভেরি রিচ ফরওয়ার্ড লাইন আপ, কিন্তু ডিফেন্সটা তাদের আহ, একটু দুর্বলতা আছে। তারা সেটা ধরে নিয়ে সেটা তাদের অবশ্য এমন না যে তাদের জানা নেই, তারা জানে তারা 3টা গোল খেলে 4টা গোল দিতে পারবে, 5টা গোল দিতে পারবে, বাট কি মোমেন্টে যদি উলট পালট হয়ে যায়, সেটা মিসিং হয়ে যায়, বিপদে পড়তে পারে। তো সেক্ষেত্রে বার্সা পিএসজি এই দুইটা দলকেই সবাই ফেভারিট ধরছেন, আমি পিএসজিকেই একটু এগিয়ে রাখছি। এরপরে আমরা বায়ার্ন মিউনিকের কথা বলতে পারি। বায়ার্ন মিউনিক এবার তাদের টিমে যোগ করেছে আহ, নিকোলাস জ্যাকসনকে, শেষ মুহূর্তে এনেছে অনেক নাটকের পরে, লুইস দিয়াজ। এই দুইটাই সিগনিফিক্যান্ট তাদের নতুন রিক্রুট। কিন্তু আবার অন্যদিকে আহ, মুলার চলে গেছেন, লেরয় সাইন গিয়েছেন, তারপরে আহ, সম্ভবত আহ, কিংসলে কোমানও গেছেন। আমি এটা ঠিক কনফার্ম হতে পারছি না, কিংসলে কোমান মনে হয়, কিংসলে কোমান সম্ভবত আহ, অন্য কোনো লিগে গিয়েছেন। তো বায়ার্ন মিউনিক এই সিজনে এখন পর্যন্ত তাদের যে অবস্থা, হ্যারি কেইনের যেই ফর্ম, সেটাতে বায়ার্ন মিউনিকের সমর্থকদের আশাবাদী করারই কথা। আর বায়ার্ন তাদের চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই বায়ার্ন শক্তিশালী দলই। গত কয়েকটা সিজন থেকে তাদের হয়তো 2020-এ জেতার পর রেজাল্ট হয়তো আশানুরূপ হয়নি পর থেকে, বাট স্টিল বায়ার্নে তাদেরকে আপনি ফেভারিটদের কাতারে রাখতেই হবে। আর হ্যারি কেইন অসাধারণ ফর্মে আছেন, ন্যাশনাল জার্সি এবং ক্লাব জার্সি দুই ভার্সনেই উনি চমৎকার। এই সিজন এখন পর্যন্ত আমার মনে হয় সবচেয়ে বেশি গোল হালান্ডের সমান সমানই গোল সম্ভবত এই সিজনে অলরেডি, ইন্টারন্যাশনাল এবং ক্লাব ফুটবল মিলিয়ে। তো 3টা দলের কথা বললাম, পিএসজি, বার্সা, বায়ার্ন। আর একটা দলের কথা, চ্যাম্পিয়ন্স লিগ আসলে যে দলকে আপনি কখনোই এই অপ্রাসঙ্গিক করতে পারবেন না, বুঝতেই পারছেন, রিয়াল মাদ্রিদের কথা বলছি। দে আর দ্য বিস্টস অফ চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগে অনেকেই বলেন যে রিয়াল মাদ্রিদ ক্লাবে যা তা অবস্থা হোক, চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ অন্য রিয়াল মাদ্রিদ। এবং এই সিজনে এখন পর্যন্ত একটা ম্যাচ হয়ে গিয়েছে, সেটাতে অলরেডি রিয়াল মাদ্রিদ অলিম্পিক মার্সের সাথে একটু কন্ট্রোভার্সিয়াল কিছু ঘটনা ঘটেছে, তারপরও তারা জিতেছে। তো রিয়াল মাদ্রিদ গতবারও কিন্তু তারা টপ 8-এর মধ্যে ছিল না, তারা পরের টায়ারে ছিল, এক্সট্রা 2টা ম্যাচ খেলেছিল তারা। তো তাদের স্টার্ট যাই হোক, রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদই, তারা নকআউট ফেজে গেলে অন্যরকম একটা চেহারাই থাকে তাদের। আর রিয়াল মাদ্রিদের বিষয়ে কথা বলতে গেলে একটা স্ট্যাট আপনাদের জানাই। লাস্ট এই সিজনটা কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ ইয়ার, এই সিজনের পরেই ফিফা ওয়ার্ল্ড কাপ। এর আগের 3টা ওয়ার্ল্ড কাপ, সেটা হচ্ছে 2022, 18 এবং 2014, এই 3টা সিজনের চ্যাম্পিয়নকে একটু দেখে নেবেন। 3টা সিজনেই চ্যাম্পিয়ন হচ্ছে রিয়াল মাদ্রিদ, 2014, 18 এবং 2022। এর আগে 2টা ওয়ার্ল্ড কাপ মিস গেছে। ওই 2টা ওয়ার্ল্ড কাপ ছিল 2010 এবং 2006, যেটা রিয়াল মাদ্রিদের খরার সময়টা, 2002 থেকে 2014, 12 বছর তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি। ওই সময়ে এই 2টা ওয়ার্ল্ড কাপ হয়েছিল। এই 2টা একটা ব্যতিক্রম। এর আগের 2টা ওয়ার্ল্ড কাপ, 2006-এর আগে 2002 এবং 1998, সেই 2টা ওয়ার্ল্ড কাপের সিজনেও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ছিল রিয়াল মাদ্রিদ। তো এটাকে আমি আসলে আমি কাকতালীয় কিনা জানি না যে বিশ্বকাপের সিজনগুলোতে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হবে, এটা আমার মনে হয় না কাকতালীয়। এখানে যেহেতু বিশ্বের সবচেয়ে বড় ক্লাব তারাই, এবং তাদের মোটামুটি বেশিরভাগ প্লেয়ারই ওয়ার্ল্ড কাপের বিভিন্ন জাতীয় দলে তারা ওয়ার্ল্ড কাপ খেলেন। তো
তারা তাদের সেরাটা ওয়ার্ল্ড কাপের আগে তুলে আনেন, এটাই হয়তো একটা রিজন। কাকতালীয় হতে পারে, সেটা আসলে বড় কথা না। তবে একটা ওয়ার্ল্ড কাপ ইয়ার এবং চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপে যে পারফর্ম করছেন সেটা অসাধারণ। আর রিয়াল মাদ্রিদ এবার তারা লুকা মডরিচ রিয়াল মাদ্রিদ থেকে চলে গেছেন, অনেক বছর সার্ভিস দিয়েছেন, অসাধারণ সার্ভিস। তো সেই জায়গায় তারা আর্দা গুলারকে এবার নতুনভাবে পেয়েছে এবং ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা আহ, রাউল গনসালো গনসালো গার্সিয়া, সরি, গনসালো গার্সিয়াকে তারা তাদের একাডেমি থেকে তুলে এনেছে এবং ব্যাকআপ হিসাবে গনসালো গার্সিয়া ইতিমধ্যে অসাধারণ পারফর্ম করেছেন। এবং মাস্তান্তুয়ানো রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে 17-18 বছরের একটা ছেলেকে আনার সাথে সাথেই সে ফার্স্ট 11-এ অলরেডি জায়গা করে নিয়েছে। এটা একটা বিশাল একটা সাকসেস বলতেই হবে। তো মাস্তান্তুয়ানো আউটরাইট তিনি অলরেডি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। তারা ডিফেন্সেও শক্তি বৃদ্ধি করেছে। ডিন হুইসেন তো একটা অসাধারণ সাইনিং হয়েছে, এরপরেও কারারাসকেও তারা অ্যাড করেছে। তো সব দিক থেকেই রিয়াল মাদ্রিদ এবার অনেক বেশি আগের সিজনের চেয়ে স্ট্রঙ্গার এবং কোচিং দিক থেকেও জাবি আলোনসো তিনি এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদকে সঠিক পথেই নিয়ে যাচ্ছেন, এটা বোঝাই যাচ্ছে। রিয়াল মাদ্রিদ আনসালতির সময় রিয়াল মাদ্রিদের যে প্রবলেমটা ছিল, তিনি খেলোয়াড়দের স্বাধীনতায় বিশ্বাস করতেন নির্দিষ্ট ছকের তুলনায়। সেক্ষেত্রে সেদিক থেকে জাবি আলোনসো একটু অন্যভাবে টিমটাকে রান করেছেন এবং তার ছকটা একদম নির্দিষ্ট। তো সেক্ষেত্রে এই চারটা দলই এবার চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট হিসাবে থাকবে। ইন্টার মিলানকে আমি খুব একটা সম্ভাবনা দেখছি না, তাদের বেশ এইজ স্কোয়াড, সেটাই তারা রিটেন করেছে, নতুন তেমন সিগনিফিক্যান্ট সাইনিং নাই। একটা ফ্রান্সের একজন স্ট্রাইকার এসেছে বনি, তেমন একটা কোনো অ্যাডিশন নেই এবং তাদের লিগের অবস্থান এখন পর্যন্ত খুব সুখকর না। ইউভেন্টাসকে আসলে ডার্ক হর্সে রাখার, তাদের ফেভারিট হওয়ারই যোগ্য, ঐতিহ্যবাহী ক্লাব এবং 4-5 বছর আগ পর্যন্ত তারা সবসময় ফেভারিট হিসেবে থাকতো, বাট এবার হয়তো তারা ডার্ক হর্স হিসাবেই থাকবে। তো চ্যাম্পিয়ন্স লিগের দেখা যাক কি। আমার ফেভারিট যদি বলেন, আমি এবার ওয়ার্ল্ড কাপ ইয়ার এটাকেই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে হচ্ছে, যার কারণে আমার মনে হচ্ছে এবার রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়ন হবে। বাট চ্যাম্পিয়ন্স লিগ অনেক কম্পিটিটিভ একটা ফুটবল টুর্নামেন্ট এবং আমার মনে হয় এটা ফাইট হবে। তবে পিএসজি, বার্সা, রিয়াল এবং বায়ার্ন এই চারের বাইরে যাওয়ার সম্ভাবনা আমি কমই দেখছি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।